আসসালামু আলাইকুম। পাশকুড়ি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ম্যানেজমেন্ট অ্যান্টিবায়োটিক নিয়ে তোমাদের সাথে আছি আমি সাইফ মাহমুদ। সো আর দেরি না করে চলো শুরু করে দেই আমাদের আজকের অ্যান্টিবায়োটিক। আজকে আমরা পড়ব ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসায়। তো চলো শুরু করি। আমাদের প্রথম অ্যান্টিবায়োটিক হচ্ছে অংশীদারি ব্যবসার সংজ্ঞা কি। দুই বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গঠিত হয় সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে, এখানে মেইন ফ্যাক্টরটা কি ভাই? চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠন সম্ভব না। অংশীদারি ব্যবসার একমাত্র মেইন পয়েন্ট হচ্ছে চুক্তি। হ্যাঁ, বৈধ অবশ্যই হতে হবে। তুমি আবার গাজার ব্যবসা করলে চুক্তি করে ওইটা আবার অংশীদারি ব্যবসা বলে গণ্য হবে না, কারণ ওটা ব্যবসার ক্ষেত্রেই প্রথমেই বাদ। সো অংশীদারি ব্যবসা হচ্ছে প্রথমে ব্যবসা হতে হবে, তারপর হচ্ছে চুক্তি থাকতে হবে। উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্যবসায় যা সাধারণ উদ্দেশ্য মুনাফা অর্জন, অংশীদারি ব্যবসা সেম। সো দুই বা ততোধিক ব্যক্তি যদি চুক্তির ভিত্তিতে কোনো ব্যবসায় গঠন করে সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়। আমাদের পরবর্তী এমসিকিউ, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠন করা সম্ভব না। এবার আমরা দেখি অংশীদারি ব্যবসার ভিতরে সদস্য সংখ্যার রিকোয়ারমেন্ট বা লিমিট কি আছে। অংশীদারি ব্যবসা গঠন করতে হলে মিনিমাম 2 জন সদস্য থাকতে হবে, অর্থাৎ তোমরা 2 বন্ধু মিলে চাইলে অংশীদারি ব্যবসায় করতে পারো। সর্বোচ্চ লিমিট কি থাকে? সর্বোচ্চ লিমিট হচ্ছে মিনিমাম 2 জন, সর্বোচ্চ 20 জন। কিন্তু তোমরা যদি ব্যাংকিং ব্যবসা করতে চাও অংশীদারি ভিত্তিতে, তাহলে তোমাদের হতে হবে সর্বোচ্চ লিমিট 10 জন। অর্থাৎ তোমরা যদি বন্ধুরা মিলে কোনো একটা ব্যাংক করতে চাও, ব্যাংক ব্যবসা দিতে চাও, তাহলে 10 জনের বেশি অংশীদার তোমরা নিতে পারবে না অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। কোন আইন দ্বারা অংশীদারি ব্যবসা পরিচালিত হয়? দিস ইজ ইম্পর্টেন্ট। এটা ভর্তি পরীক্ষার প্রশ্নে বারবার আসে যে 1932 সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত হয় অংশীদারি ব্যবসায়। আমাদের পরবর্তী চুক্তিপত্র কি? আমরা জানি যে চুক্তিপত্র হচ্ছে একটা লিখিত ডকুমেন্ট যেখানে অংশীদাররা কে কত টাকার মূলধন দেবে, কীভাবে তাদের মধ্যে মুনাফা বন্টন করা হবে, এগুলো লেখা থাকে। সো এই রিটেন যে ডকুমেন্ট, ওটাই হচ্ছে আমাদের চুক্তিপত্র। তো চুক্তিপত্রে কী কী লেখা থাকে? সম্পর্কের নিয়মাবলী, কীভাবে তুমি মুনাফার ডিস্ট্রিবিউশন করবা, কে ব্যবসা পরিচালনার দায়িত্ব পালন করবে, সেগুলোই থাকে চুক্তিপত্রে। ব্যবসায়ের নাম, অংশীদারের ব্যবসার নাম তোমরা অংশীদাররা পছন্দ মতো যে কোনোভাবে দিতে পারে, যা ইচ্ছা দিতে পারে, তো এটা কোনো ফ্যাক্টর না। দায়, অংশীদারি ব্যবসায়ের অসীম দায়, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অংশীদারি ব্যবসায়ের সকল অংশীদারের দায় অসীম। প্রতিটি অংশীদার ব্যক্তিগতভাবে এবং যৌথভাবে অসীম। যৌথভাবে অসীম বলতে কি বোঝায়? তুমি আর তোমার 2 বন্ধু মিলে ব্যবসা দিয়েছো, তোমার এক বন্ধু দেউলিয়া হয়ে গেছে, তার দায়ও তোমাদের বাকি 2 বন্ধুর উপর বর্তাবে। এটা হচ্ছে যৌথভাবে অসীম দায়। পারস্পরিক আস্থা ও বিশ্বাস, এটি অংশীদারি ব্যবসায়ের অন্যতম চালিকা শক্তি, কিন্তু অংশীদারি ব্যবসার মূল ভিত্তি চুক্তিপত্র, এটা মাথায় রাখতে হবে। নিবন্ধন, অংশীদারি ব্যবসার নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক না বাংলাদেশে, ঐচ্ছিক। যদিও নিবন্ধন করলে হামারি তেমন যে সুবিধা পাওয়া যায় তেমন না, তুমি সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত ক্লেম করতে পারো, বাট নিবন্ধন করলে মামলা খাওয়ার থেকে বাঁচতে পারো। অন্য কেউ তোমার উপর বেশি টাকার মামলা করলে সেটার এগেনস্টে তুমি আদালতে মামলা লড়তে পারবে যদি তোমার ব্যবসা নিবন্ধিত থাকে। তখন নিবন্ধনটা ঐচ্ছিক রাখা হয়েছে। এটা যেহেতু 1932 সালের আইন ছিল, অনেক পুরানো, ওইটাকে আর আপডেটও করা হয় নাই, যেহেতু এখন কোম্পানি ব্যবসায় বেশি প্রচলিত। এবার সিদ্ধান্ত গ্রহণ, যেহেতু চুক্তির মাধ্যমেই তোমরা সব ডিসিশন নিচ্ছ সবাই মিলে, অংশীদারি ব্যবসায়ের সিদ্ধান্ত সবার সম্মতিক্রমে নেওয়া হয়। ব্যবসার মূলধন সরবরাহ, অংশীদাররা চুক্তির শর্ত অনুযায়ী মূলধন সরবরাহ করে। আমরা প্রথমেই দেখেছি আমাদের চুক্তিপত্রে লেখা থাকে কে কত টাকা মূলধন দিছে। সো মূলধন ওই চুক্তিপত্রের অনুযায়ী কে কত টাকা লেখা ছিল সেই অনুযায়ী তারা মূলধন সরবরাহ করবে। আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিক আছে সাধারণ অংশীদার। সাধারণ অংশীদার কারা? যারা ব্যবসায়ে মূলধন দেবে এবং সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনায় অংশ নেবে। মূলধনও দিবে, পরিচালনায় অংশ নেবে, তারাই হচ্ছে সাধারণ অংশীদার। এবার দেখি নিষ্ক্রিয় অংশীদার। এরা হচ্ছে ঘুমন্ত অংশীদার, স্লিপিং পার্টনার, ডরম্যান্ট পার্টনার। এরা কি? এরা মূলধন দেয় কিন্তু পরিচালনা করে না। জাস্ট তোমরা যেভাবে হচ্ছে রিলসে দেখো না, অটো স্ক্রল দিয়ে বসে বসে রিলস দেখো, কোনো কাজ করো না, জাস্ট মূলধন দাও, তুমি স্ক্রল করে যে অটো স্ক্রল বাটন চাপ দাও আর তারপরে অটো রিলস দেখতে থাকো, এই বিষয়টাও সেম। ওরা জাস্ট মূলধন দেয় আর ঘুমায়, আর কোনো পরিচালনায় অংশ নেয় না, লাস্টে যে প্রফিটটা শেয়ার করে। নামমাত্র অংশীদার, এটা ইন্টারেস্টিং। আমার শুরুতেই আছে নাম।
নামমাত্র, তার মানে এটা নাম ব্যবহার করে, যে অংশীদার অন্য অংশীদারের নাম ব্যবহার করে। এখন দেখো না যে আজকাল ইনফ্লুয়েন্সাররা ভাইরাল হওয়ার পরে একটা অনলাইন বিজনেস শুরু করে দেয়। সো তুমি যদি এমন কোনো একটা ইনফ্লুয়েন্সারের সাথে পার্টনারশিপে বিজনেস করো, যে তুমি ব্যবসায়ী মানে যে মূলধনটা আছে সেটাও তুমি দিচ্ছ, আবার পরিচালনাও তুমি করতেছো, কিন্তু ব্যবসা চলতেছে সেই ইনফ্লুয়েন্সারের নামে, সেই ভাইরাল ইনফ্লুয়েন্সারের নামে। তো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে নামমাত্র অংশীদারি ব্যবসায়। আর সেই নামমাত্র অংশীদারকে সেই ভাইরাল ইনফ্লুয়েন্সার যার নাম তুমি ব্যবহার করে ব্যবসায় পরিচালনা করছো, সেটা হচ্ছে নামমাত্র অংশীদার। তারা শুধুমাত্র নিজের নাম ব্যবহারের অনুমতি দেয়। আপাত দৃষ্টিতে অংশীদার। তো আপাত দৃষ্টিতে অংশীদার কারা? এরা হচ্ছে মূলত ব্যবসা থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, ব্যবসা থেকে অবসর নেওয়ার পরেও এরা ব্যবসায়ের যে মূলধন দিয়েছিল সেটা আসলে উইথড্র করে নাই, উত্তোলন করে নেয় নাই, ওটাকে ওরা রেখে দিয়েছে ব্যবসায়ের ঋণ হিসাবে। সো ওরা মূলত ব্যবসায়ের ঋণদাতা, ব্যবসায়ের মালিক নয়। তো আমরা যদি নোটে দেখি, আপাত দৃষ্টিতে অংশীদার এরা ব্যবসায় থেকে অবসর নেওয়ার পরেও মূলধন ফেরত না দিয়ে ঋণ হিসেবে জমা রাখে। কি হিসাবে জমা রাখে? ঋণ। তাহলে ব্যবসায়ের ঋণদাতা কারা? আপাত দৃষ্টিতে অংশীদার। আমাদের দেখি এবার নাবালক অংশীদার। নাবালক অংশীদার কারা? আমরা নাবালক বলতে জানি যাদের বয়স হচ্ছে 18 বছরের নিচে। 18 বছরের নিচে না হচ্ছে যারা, তারা ভ্যালিড এগ্রিমেন্ট বা চুক্তি করতে পারে না। সো ওরা আসলে বৈধভাবে ব্যবসায়ের অংশীদার হতে পারে না। কি হতে পারে? সো নাবালক অংশীদার অংশীদার হইতে পারে না, তবে সকল অংশীদারের সম্মতিতে সুবিধাভোগী হতে পারে। সকল অংশীদার যদি সম্মত থাকে যে তাকে কোনো নাবালককে কোনো সুবিধা দিবে, সেক্ষেত্রে তারা তাদেরকে একটা এগ্রিমেন্ট করে নাবালক অংশীদার হিসেবে পরিচয় দিতে পারে, বাট এ কিন্তু ব্যবসায়ের মালিক না। আমাদের পরবর্তী স্লাইডে দেখি ব্যবসায়ের বিলোপ সাধন। বিলোপ সাধন কি কি উপায় হতে পারে? কোনো অংশীদারের মৃত্যু, দেউলিয়াত্ব, চুক্তির মেয়াদ শেষ হলে ব্যবসায় বিলুপ্ত হতে পারে। এখন কেউ যদি মারা যায়, আমাদের অংশীদারি ব্যবসায়ের যেহেতু কোনো স্বতন্ত্র এন্টিটি বা সত্তা নেই, কৃত্রিম ব্যক্তি সত্তা নেই, সো কেউ একজন মারা গেলে তিনজন নিয়ে ব্যবসা শুরু করছে, একজন মারা গেছে, সো ব্যবসা এখানে ক্লোজ। আবার হতে পারে যে দেউলিয়াত্ব। দেউলিয়াত্ব কীভাবে হতে পারে? যে কেউ ব্যাংক কারাপ্ট হয়ে গেছে, ব্যাংকের ব্যালেন্স জিরো, কেউ মনে করো তোমার 3 বন্ধু শুরু করেছিলে, একজন দেখা গেলো পলিটিক্স করে এখন অবস্থা খারাপ, দেউলিয়া, এখন তোমাদের ব্যবসাও কিন্তু দেউলিয়া, ব্যবসা আর এক্সিস্ট করে না। সো এইভাবেও তোমাদের ব্যবসার বিলোপ সাধন হতে পারে। আর যদি তোমাদের চুক্তিভিত্তিক কোনো অংশীদারি ব্যবসা হয়ে থাকে যে আমরা 2 বছরের জন্য করব, বছর শেষ, আমাদের চুক্তির মেয়াদও শেষ, ব্যবসাও শেষ। আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিক আইনগত সত্তা। আমরা বলেছি ব্যবসায়ের অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের কোনো কৃত্রিম ব্যক্তি সত্তা নেই। সো অংশীদারি ব্যবসায় নিজস্ব কোনো আলাদা আইনি সত্তা বা কৃত্রিম ব্যক্তি সত্তা নেই। লাভ লোকসান বন্টন। লাভ লোকসান যদি আমরা তো ব্যবসায়ের চুক্তিপত্র করেছি, অংশীদারি চুক্তিপত্র অনুযায়ী তারা লাভ লোকসান বন্টন করবে, কিন্তু যদি চুক্তিপত্রে কিছু উল্লেখ না থাকে তারা কিভাবে মুনাফা বন্টন করবে, লাভ লোকসান, মুনাফা বা ক্ষতি যেটাই হোক, তো সেক্ষেত্রে হচ্ছে তারা সমানভাবে মুনাফা বা ক্ষতি সেটা বন্টন করে নেবে নিজেদের মাঝে। তো আমরা দেখি চুক্তিতে উল্লেখ না থাকলে, উল্লেখ যদি থাকে তাহলে তো সেভাবেই লিখবে, সেভাবেই তারা ডিভাইড করবে তাদের লাভ লোকসান যেটাই হয়। আর যদি না থাকে তাহলে সমানভাবে বন্টিত হবে। এবার দেখি আমাদের অধ্যায়ের শেষ অ্যান্টিবায়োটিক এবং একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক, সেটি হচ্ছে ঋণের সুদ। চুক্তিতে যদি উল্লেখ না থাকে, চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারদের উপর 6%, কত পার্সেন্ট হারে? 6% হারে সুদ দিতে হয় যদি অংশীদাররা ব্যবসায় থেকে ঋণ নিয়ে থাকে। এখন যদি চুক্তিতে উল্লেখ থাকে যে একটা ফিক্সড পার্সেন্ট, মনে করো 10%, তখন তো আমি 10%ই দেবো, কিন্তু উল্লেখ নেই, তারপরেও আমাকে সুদ দিতে হবে। কত পার্সেন্ট দিতে হবে? 6%। তোমাদের সাধারণত ম্যাথ আসে না, কিন্তু যদি ম্যাথ আসে, একটা ম্যাথ আসতে পারে, সেটা হচ্ছে ঋণের সুদ কত পার্সেন্ট দিয়ে কত টাকা সুদ প্রদান করতে হবে। মনে করো তুমি ব্যবসায় থেকে 10,000 টাকা ঋণ নিয়েছো 6 মাসের জন্য। এখন কত পার্সেন্ট হারে ঋণ এটা চুক্তিপত্রে উল্লেখ নেই, তাহলে আমরা জানি কত পার্সেন্ট সুদ দিতে হবে? 6% হারে। সো 6% হারে যদি আমরা সুদ দিতে হয় 6 মাসের জন্য 6%, সো 10,000 টাকা 6% কত? 600 টাকা। এই 600 টাকা তো হচ্ছে আমার 1 বছরের জন্য, তাহলে আমার 6 মাস যেহেতু ব্যবহার করেছি, 6 মাসের জন্য কত হবে? 300 টাকা। সো 10,000 টাকা যদি তুমি ব্যবসা থেকে ঋণ নিয়ে থাকো অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে, তাহলে হচ্ছে তুমি 6 মাসের জন্য 300 টাকা সুদ প্রদান করবে। তো আমাদের অ্যান্টিবায়োটিক কিন্তু এখানেই ক্লোজ। চলো এবার আমরা দেখি বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে এই অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন যেটা এসেছে, অংশীদারি ব্যবসায় লাভ লোকসান বন্টনের নিয়ম কি? চুক্তিতে যদি উল্লেখ না থাকে তাহলে আমরা কিভাবে বন্টন করি?
সমান হারে। তাহলে উত্তর হবে খ, সমান হারে। সমান হারে। তো বাকি যে আমাদের এমসিকিউগুলো আছে দেখবা যে আমাদের শিটে সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে তোমাদের এমসিকিউগুলো বুঝিয়ে দেওয়া আছে। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ।